ওয়েলকাম ফ্রেন্ডস। পিএসসি মিসেলেনিয়াস এক্সাম 2023 আমরা জানি খুব কাছাকাছি চলে এসছে। ফলে এই পরীক্ষাকে লক্ষ্য রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আমরা কিছু প্র্যাকটিস সেট আলোচনা করছি। আজকে আমাদের প্র্যাকটিস সেট 13, অর্থাৎ আমরা এর আগে আরও 12টি প্র্যাকটিস সেট আলোচনা করেছি। ফলে যারা সেই প্র্যাকটিস সেটগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। প্রথমেই আমরা আমাদের এডুকেশন চ্যানেল শতবিষয় এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর আজকে আমরা আসবো পিএসসি মিসেলেনিয়াস ওরিয়েন্টেড যে শেষ মুহূর্তের প্রস্তুতি সিরিজ চলছে তার প্র্যাকটিস সেট 13। আজকের সেটের প্রথম প্রশ্ন এবং এই সিরিজের 231 নম্বর প্রশ্ন, নিচের কোন রোগটি অটোজোম ঘটিত? অপশন এ হিমোফিলিয়া, অপশন বি থ্যালাসেমিয়া, অপশন সি বর্ণান্ধতা অ্যান্ড ডি উপরের সবকটি। আপনারা অপশন দেখে বুঝতেই পারছেন যে এ বি সি তিনটি অপশনই কিন্তু যে ডিজিজগুলোর কথা উল্লেখ হয়েছে এগুলো সবই জেনেটিক ডিজিজ। এবং আমরা জানি যে অটোজোমাল যে ডিসঅর্ডার অর্থাৎ ক্রোমোজোমাল ডিসঅর্ডার যেটা রয়েছে সেটা দু ধরনের হয়, একটা অটোজোমাল ডিসঅর্ডার এবং একটা হচ্ছে এক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার। আর একটা ক্রোমোজোম ঘটিত যে রোগ, সেখানে আমরা জানি যে আমরা প্রথমেই জেনেছিলাম সেটা মূলত দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রোমোজোমের যে আকৃতি তার উপর নির্ভর করে অনেক সময় আকৃতির পরিবর্তনের জন্য কিছু রোগ হয়, যেটা আমরা বলি যে স্ট্রাকচারাল অ্যাবারেশন। ঠিক আরেকটা হয় নাম্বারের উপর ভিত্তি করে। সেটা একটা বিষয় ছিল। আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে অটোজোম না সেক্স ক্রোমোজোম, অর্থাৎ কার উপর এই রোগটা হচ্ছে। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া রোগটা আমরা জানি যেটা মূলত এক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার, ফলে হিমোফিলিয়া প্রথমেই হচ্ছে না। নেক্সট বর্ণান্ধতা, এই রোগটাও কিন্তু এক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার, এটাও রাইট আনসার হবে না। ফলে আমরা বুঝতেই পারছি বাকি থাকলো থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া হচ্ছে কিন্তু অটোজোমাল ডিসঅর্ডার অর্থাৎ অটোজোম ঘটিত রোগ। রাইট আনসার হচ্ছে অপশন বি। আর আরেকটা বিষয় বলে রাখা ভালো, এই হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া বা বর্ণান্ধতা তিনটি কিন্তু প্রচ্ছন্ন জিনের জন্য ঘটে, এটাও কিন্তু মনে রাখতে হবে, এখান থেকেও প্রশ্ন আসবে। নেক্সট আমরা আসবো আজকে সেটের দ্বিতীয় প্রশ্ন, কোশ্চেন নাম্বার 232। কোন বিপ্লবের সঙ্গে ডিম উৎপাদন জড়িত? অর্থাৎ এগ প্রোডাকশন এটা কোন রেভলিউশনের সঙ্গে জড়িত? অপশন এ রূপালী, অপশন বি সোনালী, অপশন সি সাদা অ্যান্ড ডি তরল। ডিম উৎপাদনের সঙ্গে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনেক সময় থাকে রাউন্ড রেভলিউশন। মনে রাখতে হবে রাউন্ড মানে তখন কিন্তু ডিম হবে না, এটা হবে পটাটো। পটাটো প্রোডাকশনের সঙ্গে যুক্ত হচ্ছে রাউন্ড রেভলিউশন। ঠিক আরেকটা বিষয় থাকে ঠিক এই ডিমের সঙ্গে সম্পর্কিত, কারণ ডিমের মতোই দেখতে, হোয়াইট রেভলিউশন। সেটা আমরা জানি যে হোয়াইট থাকলে তখন কিন্তু তখনও ডিম হবে না, তখন কিন্তু হবে মিল্ক। যেহেতু আমরা জানি ডিমটা সাদা, তাই হয়তো এটা মনে করতে পারেন। এবং রাউন্ডের ক্ষেত্রে পটাটো, হোয়াইটের ক্ষেত্রে মিল্ক, আর ডিমের ক্ষেত্রে হবে রূপালী বিপ্লব। ঠিক একই রকমভাবে সোনালী বিপ্লব আমরা জানি যে মূলত মৌমাছি প্রতিপালন বা মৌমাছির চাষ, এই বিষয়ে যে অর্থাৎ মৌমাছির উৎপাদন বৃদ্ধি, সেটা নিয়ে যে বিপ্লব সেটা হচ্ছে সোনালী বিপ্লব, বি রিলেটেড। নেক্সট আমরা আসবো 233 নম্বর প্রশ্ন, নানাঘাট শিলালিপিতে কোন রাজার কাহিনী বর্ণিত আছে? অপশন এ প্রথম সাতকর্ণী, অপশন বি গৌতমী পুত্র সাতকর্ণী, অপশন সি পুলময়ী অ্যান্ড ডি বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ প্রথম সাতকর্ণী এবং গৌতমী পুত্র সাতকর্ণী। আমরা জানি যে সাতবাহন যে ডাইনাস্টির ছিল, সেই সাতবাহন ডাইনাস্টির দুটো মূল শিলালিপি ছিল, একটা হচ্ছে নানাঘাট শিলালিপি আর একটা হচ্ছে নাসিক শিলালিপি। দুটো থেকেই প্রশ্ন আসে, নানাঘাট এবং নাসিক। নানাঘাট মনে রাখতে হবে, রাইট আনসার হবে প্রথম সাতকর্ণী নিয়ে বর্ণিত আছে এই শিলালিপিতে। ঠিক গৌতমী পুত্র সাতকর্ণী যখন বলবে তখন হবে নাসিক শিলালিপি। নেক্সট কোশ্চেন নাম্বার 234, তিলক কবে গণপতি উৎসব চালু করেন? অপশন এ 1896, অপশন বি 1897, অপশন সি 1893 অ্যান্ড ডি 1895। মনে রাখতে হবে এই যে তিলক অর্থাৎ বাল গঙ্গাধর তিলক দুটো গুরুত্বপূর্ণ উৎসব চালু করেছিলেন। একটা অবশ্যই গণপতি উৎসব যেটা রিসেন্টলি চলছে, আর একটা হচ্ছে শিবাজি উৎসব। দুটো উৎসব কিন্তু চালু করেছিলেন। এই দুটো মনে রাখার সহজ ট্রিক্স হচ্ছে, আপনি এইভাবে মনে রাখুন, তিলক প্রথমে সমস্ত ধরনের মানুষকে একত্রিত করার জন্য যে উৎসবটা চালু করেছিলেন সেটা হচ্ছে গণপতি উৎসব। সেটা চালু করেছিলেন কত সালে? 1893 সালে।
ঠিক তার 3 বছর বাদ তিনি চালু করলেন শিবাজি উৎসব, অর্থাৎ 1896 সালে। এটা মনে রাখবেন, এখান থেকে প্রশ্ন আসে যে তিলক কবে গণপতি উৎসব চালু করেন? রাইট আনসার 1893। ঠিক তার 3 বছর বাদ শিবাজি উৎসব চালু করলেন 1896 সালে। এই যে 3 বছরটা কীভাবে মনে রাখবেন? তিলক থেকে মনে রাখবেন 3, আর 3 বছর পরে দুটো উৎসব চালু করেছিলেন, একটা 3 বছর আগে, একটা পরে। আর একটা বিষয় যে সালটা কীভাবে মনে রাখবেন? তিলক থেকে মনে রাখবেন 3, আবার 1893, তাহলে প্রথমটা 1893, পরেরটা 1896। আর 1897 সালটা ইম্পর্টেন্ট, আমরা জানি যে এই সময় পুনের যে প্লে কমিশনার রাস্ট আয়াস্ট তাকে কিন্তু হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল 1897 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 235, ভারতের প্রথম সুতোকল স্থাপিত হয় কোথায়? অপশন এ কলকাতা, অপশন বি মুম্বাই, অপশন সি থানে, অ্যান্ড ডি কোয়েম্বাটুর। এই প্রশ্নটা খুব ইজি প্রশ্ন, কারণ প্রথম সুতো কল কোথায় স্থাপিত হয়, প্রথম কার্পাস কল কোথায় স্থাপিত হয়, কাগজ কল কোথায় স্থাপিত হয়, চিনি কল কোথায় স্থাপিত হয়, এখান থেকে প্রশ্ন একটা কিন্তু পিএসসির বিভিন্ন পরীক্ষায় এসেছে, হয় সাল দিয়ে এসেছে বা জায়গার নাম দিয়ে এসেছে। আমরা জানি যে সুতো কল এটা স্থাপিতই হয়েছিল পশ্চিমবঙ্গে, ফলে বুঝতেই পারছি এর মধ্যে পশ্চিমবঙ্গের যে নামগুলো রয়েছে তার মধ্যে একটাই রয়েছে অপশন এ কলকাতা। যদি প্রশ্ন আসতো কোথায়, ঠিক সেই অপশন দিয়ে প্রশ্ন আসতো এবং সবকটাই পশ্চিমবঙ্গের থাকতো, তখন কি করতেন? মনে রাখতে হবে এটা কিন্তু মূলত যেটা হয়েছিল সেটা হচ্ছে হাওড়া জেলাতে ঘুষুরি বলে একটা জায়গা আছে, সেই ঘুষুরিতে এই প্রথম সুতোকল স্থাপিত হয়। আমরা এলাম 236 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রথম পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কোন আইন দ্বারা? অর্থাৎ পিএসসি, যেটা বলি পিএসসি বা ইউপিএসসি, সেই পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কোন অ্যাক্টের দ্বারা? অপশন এ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1982, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, অর্থাৎ মল্লমিন্টো রিফর্মস যেটা আমরা বলি। নেক্সট 1919 সালের যে অ্যাক্ট ছিল, অর্থাৎ মন্টেগু চেমসফোর্ড সংস্কার, এবং 1935 সালে ভারত শাসন আইন। 1935 সালে ভারত শাসন আইন আমরা জানি গুরুত্বপূর্ণ, কিন্তু এখান থেকে বহু প্রভিশন কিন্তু পরবর্তী সময়ে যখন আমাদের কনস্টিটিউশন আসবে সেই সময় কিন্তু এখান থেকে নেওয়া হবে। যাই হোক, পাবলিক সার্ভিস কমিশনের কথা কিন্তু মনে রাখতে হবে। প্রথম যে আইনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 1919 সালের ভারত শাসন আইন। অপশন সি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ যেটাকে আমরা মন্টেগু চেমসফোর্ড সংস্কার বলি। আর 1919 সাল থেকে আর একটা প্রশ্ন বহুবার পরীক্ষায় আসে যে এই সময় কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা, ডায়ার্কি সিস্টেম প্রথম এই 1919 সালে নিয়ে আসা হয়। ডায়ার্কি ইন প্রভিন্স, এই কথাটা মনে রাখবেন। ডায়ার্কি ইন প্রভিন্স যদি বলে, রাইট আনসার হবে অবশ্যই অপশন সি 1919। নেক্সট আজকের সেটের 237 নম্বর প্রশ্ন, কোন বিষয়ে রাজ্যসভা ও লোকসভা সমান ক্ষমতার অধিকারী? অর্থাৎ দুজনেরই ক্ষমতা সমান। অপশন এ মানি বিল, অপশন বি সর্বভারতীয় চাকরি সৃষ্টি, অপশন সি সংবিধান সংশোধন, অ্যান্ড ডি ওপরের সবকটি। আমরা জানি যে আমাদের যে পার্লামেন্ট রয়েছে সেখানে দুটো কক্ষ রয়েছে, একটা রাজ্যসভা এবং একটা লোকসভা। বিভিন্ন বিল যেগুলো থাকে আমরা জানি, যেটা অর্ডিনারি বিল হতে পারে, মানি বিল হতে পারে, ফাইন্যান্সিয়াল বিল হতে পারে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল হতে পারে, যাই হোক না কেন সেগুলো কিন্তু প্রথমে রাজ্যসভা বা লোকসভা থেকে রাজ্যসভা বিভিন্নভাবে যায়। কিন্তু কিছু কিছু বিলের ক্ষেত্রে এটা হয় না, অর্থাৎ সেক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা কোনোভাবে থাকে না, কি লোকসভার ভূমিকা থাকে না, বা থাকলেও সামান্য এরকম থাকে। সেটা আমরা দেখব যে এর মধ্যে কোনগুলোর রাজ্যসভা এবং লোকসভার সমান ক্ষমতা নেই। প্রথমে আছে অপশন এ মানি বিল। আমরা প্রত্যেকেই জানি যে মানি বিলের ওপর কিন্তু রাজ্যসভার কোনো ভূমিকা নেই, অর্থাৎ একটা মানি বিল লোকসভাতে পাস হয়ে যাওয়ার পর রাজ্যসভায় পাঠানো হলো, রাজ্যসভা সেই বিলটার উপরে কিছু সংশোধন করলো, কি অ্যামেন্ড করলো কি না করলো, যাই করুক না কেন সেই বিলটি 14 দিনের মাথায় রাজ্যসভা থেকে পাস হয়েছে বলেই ধরে নেওয়া হবে, যদি রাজ্যসভা পাস নাও করে। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ এখানে, যদি এই যে বিলটা, সেই বিলে রাজ্যসভা কিছু সংশোধন করতে চায়, সেই রেকমেন্ডেশন কিন্তু দিতে পারে। সেক্ষেত্রে সেই বিষয়টা লোকসভা মানবে কি মানবে না সেটা সম্পূর্ণ লোকসভার উপরে নির্ভর করছে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এই বিষয়ে রাজ্যসভার ভূমিকা একেবারেই নেই, ফলে মানি বিলে রাজ্যসভা এবং লোকসভার সমান ক্ষমতা নেই। অর্থাৎ যেহেতু এ অপশনটা হলো না, কিন্তু ডি অপশনটাও হবে না, বুঝতেই পারছি সবকটি হবে না। নেক্সট আমরা আসবো সর্বভারতীয় চাকরি সৃষ্টি, অর্থাৎ ইন্ডিয়ান যে সিভিল সার্ভিস রয়েছে সেখানে আমরা জানি যে রাজ্যসভার ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে রাজ্যসভাকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে আর্টিকেল যে
312 রয়েছে, এই অনুযায়ী কিন্তু এই রাজ্যসভা এটা করতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে আবার লোকসভার ক্ষমতা কম, অর্থাৎ এটাও হবে না। তাহলে বুঝতে পারছি পড়ে থাকলো অবশ্যই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উভয় কক্ষের সমান ক্ষমতা থাকে, অর্থাৎ কোনো একটি বিলকে হয় রাজ্যসভা থেকে লোকসভা বা লোকসভা থেকে রাজ্যসভায় যে নির্দিষ্ট সিস্টেম আছে, কারণ সব ক্ষেত্রে একই রকম নিয়ম নেই। একই রকম নিয়ম নেই বলতে আমি যেটা বলতে চাইছি যে বিল যে পাস হবে সেখানে মেজরিটির ব্যাপার থাকে, সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি, এফেক্টিভ মেজরিটি বা অ্যাবসলুট মেজরিটি, যে 4 ধরনের মেজরিটির ব্যাপার থাকে। মূলত স্পেশাল এবং সিম্পল এই মেজরিটির উপরই চলে, সেই বিষয়ে বিভিন্ন নিয়ম আছে। যাই হোক, এই সংবিধান সংশোধনের ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভার সমান ক্ষমতা রয়েছে, অর্থাৎ আজকের প্রশ্নের উত্তর অপশন সি। নেক্সট আমরা এলাম 238 নম্বর প্রশ্ন এবং একটা বায়োলজির প্রশ্ন এবং কমন প্রশ্ন। বীজের সুপ্তদশা ভাঙতে কোন হরমোন সাহায্য করে? অর্থাৎ বীজের যে ডরম্যান্সি পিরিয়ড থাকে সেই ডরম্যান্সিটা ভাঙতে কোন হরমোন সাহায্য করে? অপশন এ অক্সিন, অপশন বি সাইটোকাইনিন, অপশন সি জিব্বেরেলিন অ্যান্ড ডি ডরমিন। আমরা প্রত্যেকেই জানি যে ডরম্যান্সি যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু অবশ্যই রাইট আনসার অপশন সি জিব্বেরেলিন, এবং এটা একটা স্ট্যাটিক জিকে বা ওয়ান লাইনার জিকে যেগুলো আমরা বলি, যে বহু বছর ধরে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসছে, বীজের সুপ্তদশা ভাঙতে কোন হরমোন সাহায্য করে? রাইট আনসার অপশন সি জিব্বেরেলিন। নেক্সট আমরা এলাম 239 নম্বর প্রশ্ন। পান্ডুয়ার আদিনা মসজিদকে নির্মাণ করেন? অপশন এ সিকান্দার শাহ, অপশন বি হোসেন শাহ, অপশন সি নসরত শাহ অ্যান্ড ডি বরকত শাহ। হুসেন শাহ সময়কাল, সিকান্দার শাহের সময়কাল, ওই যে আমরা বাংলায় যে সুলতানি সাম্রাজ্য যেটা আমরা পড়ে থাকি বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের সাথে সাথে, এই জায়গায় বিভিন্ন ধরনের মসজিদ তৈরি হয়েছিল, আদিনা মসজিদ, ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, এবং এই সময় কিছু কিছু সভাকবি ছিলেন, তারা বিভিন্ন কাব্য লিখেছিলেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন, এই ধরনের বিভিন্ন বিষয় ছিল। সেখান থেকে কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, মূলত পিএসসির বিভিন্ন পরীক্ষায় এই জায়গাটা থেকে প্রশ্ন আসে, গুণরাজ খাঁ, মালাধার বসু, এনাদের থেকে প্রশ্ন আসে, এবং এনারা এই সমসাময়িক, ফলে সেগুলো দেখে রাখবেন। তাহলে আজকের প্রশ্নের উত্তর পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেন, অপশন এ ইজ দ্য রাইট আনসার, সিকান্দার শাহ। নেক্সট আমরা এলাম 240 নম্বর প্রশ্ন এবং আজকের সেটের সবথেকে সহজ প্রশ্ন। ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? প্রথম, কোনো ভাষার কথা বলেনি। অপশন এ সমাচার দর্পণ, অপশন বি বেঙ্গল গেজেট, অপশন সি দিগদর্শন অ্যান্ড ডি সংবাদ প্রভাকর। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষের প্রথম সংবাদপত্র, ফার্স্ট নিউজ পেপার, সেটা হচ্ছে অপশন বি বেঙ্গল গেজেট। ঠিক এই বিষয়ে একটা হোমওয়ার্ক থাকলো আপনাদের, সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? একটা ক্লু বা ট্রিক্স দিয়ে রাখি, নামটা এর মধ্যে আছে না নেই সেটা আমি আর বলছি না, আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে প্রথম বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি। পরবর্তী প্রশ্ন 241 নম্বর প্রশ্ন। মানুষের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? অর্থাৎ ক্ষুদ্রতম, বৃহত্তম নয় কিন্তু। অপশন এ থাইরয়েড, অপশন বি পিটুইটারি, অপশন সি প্যারাথাইরয়েড অ্যান্ড ডি পিনিয়াল গ্রন্থি। আমরা তো প্রত্যেকেই জানি যে থাইরয়েড যেটা রয়েছে সেটা অবশ্যই সব থেকে বড়, লার্জেস্ট, এবং এটা আমরা জানি প্রত্যেকে যে ট্রাকিয়ার যে অংশ রয়েছে, ট্রাকিয়ার সামনে অবস্থিত এটা থাইরয়েড। ঠিক একই রকমভাবে ক্ষুদ্রতম যেহেতু বলেছে অন্তঃক্ষরা গ্রন্থি, রাইট আনসার অপশন ডি পিনিয়াল গ্ল্যান্ড, যেটা আমরা জানি অবশ্যই হাইপোথ্যালামাসের কাছে অবস্থিত এবং একদম মস্তিষ্কের মিডিল পোর্শনে, ব্রেনের মিডিলে কিন্তু এটা অবস্থিত হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। এটা হচ্ছে সবথেকে মানুষের শরীরে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট কোশ্চেন নাম্বার 242। নিচের কোন ধারাটি সরাসরি শিশুদের শোষণের সাথে জড়িত? অর্থাৎ শিশুদের শোষণের জন্য কোন ধারাটি যুক্ত আছে এখানে? অপশন এ 17, অপশন বি 19, অপশন সি 23 অ্যান্ড ডি 24। আমি বিভিন্ন ক্লাসে আপনাদের বলেছিলাম যে সংবিধানের ক্ষেত্রে, পলিটির ক্ষেত্রে যে ধারাগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাকে অবশ্যই ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি এবং ডিপিএসপির ধারাগুলো মুখস্থ করে রাখতে হবে। মূলত ফান্ডামেন্টাল রাইটসের মানে একদম নাম্বার অনুযায়ী মুখস্থ করতে হবে যে 14 নম্বরে কী আছে, 17 নম্বরে কী আছে। আর ফান্ডামেন্টাল ডিউটির ক্ষেত্রে মনে রাখতে হবে কী কী আছে, কারণ প্রশ্ন আসে এর মধ্যে কোনটি ফান্ডামেন্টাল ডিউটি নয়। ডিপিএসপির ক্ষেত্রেও তাই ধারাগুলো মুখস্থ করতে হবে, এবং এরকম প্রশ্ন আসে
যে এইগুলোর মধ্যে কোনটি ডিপিএসপির মধ্যে নেই। যাই হোক, তাহলে আমরা জানি 17 নম্বর অবশ্যই সে আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা বিলোপ। 19 নম্বর আমরা জানি যে বাক স্বাধীনতার অধিকার, শুধুমাত্র বাক স্বাধীনতা নয়, তার সঙ্গে আমরা জানি সভা সমিতি করার অধিকার, জমায়েত হওয়ার অধিকার, যাই হোক এ ধরনের স্বাধীনতার অধিকার বর্ণিত আছে। 23 নম্বর ধারা আমরা জানি যে এটা হচ্ছে মূলত যে মানুষ কেনাবেচা, বিক্রি, বেকার খাটানো এই ধরনের বিষয় করা যাবে না। আর 24 নম্বর ধারাটা হচ্ছে ডাইরেক্ট শিশুদের সঙ্গে জড়িত, কারণ আমরা জানি যে এটা হচ্ছে শিশু শ্রমিক যে আইনত দণ্ডনীয় অপরাধ, অর্থাৎ কোনো একটি ছেলে বা মেয়ে যার বয়স 14 বছরের কম তাকে কিন্তু কোনোভাবেই কোনো কাজে, খনির কাজে বা কোনো শ্রমিকযুক্ত কাজে লাগানো যাবে না। এটা হচ্ছে কিন্তু 24 নম্বর ধারা। এবার এটা কীভাবে মনে রাখবেন তারও একটা ট্রিক্স আমি আগেও বলেছি। 24 থেকে মনে রাখবেন 14, অর্থাৎ 24 নম্বর ধারায় লেখা আছে 14 বছর কম বয়সী শিশুদের কোনো রকম বিপজ্জনক কাজ বা কোনো ধরনের শারীরিক কাজে নিযুক্ত করা যাবে না। নেক্সট আমরা এলাম 243 নম্বর প্রশ্ন, সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা অর্থাৎ সোশিও ইকোনমিক প্ল্যানিং যেটা, সেটা কোন তালিকায় আছে, লিস্ট আছে যেটা আমরা জানি যে আমাদের যে লিস্ট রয়েছে, 3টে লিস্ট রয়েছে, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং টেড লিস্ট। তার মধ্যে কিসের মধ্যে পড়ছে? অপশনে রাজ্য তালিকা মানে টেড লিস্ট, কেন্দ্রীয় তালিকা বা ইউনিয়ন লিস্ট এবং যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। ঠিক একই রকমভাবে তালিকা বহির্ভূত, অর্থাৎ আমরা জানি কিছু কিছু বিষয় আছে যেগুলো তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা যায়নি বিশেষ কারণে, সেগুলো অবশ্যই আমরা জানি সেটা তালিকার মধ্যে না থাকলেও তার ক্ষমতা থাকে ইউনিয়নের খবরে। আমরা জানি যে রেসিডুয়ারি যে পাওয়ার থাকে সেটা অবশ্যই ইউনিয়নের উপর ভেস্টেড থাকে। ফলে আমরা বুঝতেই পারছি যে সামাজিক এবং অর্থনৈতিক পরিকল্পনা যখন দেখবেন কোনো জায়গায় পরিকল্পনার কথা উল্লেখ করা আছে, সেটা ফ্যামিলি প্ল্যানিং হতে পারে, সেটা সোশিও ইকোনমিক প্ল্যানিং হতে পারে, যাই হোক না কেন প্ল্যানিং থাকলেই মনে রাখবেন এটা লেখা হবে যুগ্ম তালিকায়। প্ল্যানিংগুলো সব কিছুই প্ল্যানিং যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত, কনকারেন্ট লিস্টে আছে। নেক্সট আমরা এলাম 244 নম্বর প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? যদিও আমরা জানি যে 5th ইয়ার প্ল্যান যেটা, সেটা কিন্তু অলরেডি অ্যাবলিশ হয়ে গেছে এবং সেখানে নিতে আসছে নীতি আয়োগ। তবুও বর্তমানের যে বিভিন্ন পরীক্ষা পিএসসির, বিশেষত ডাব্লিউবিসিএস বা মিসেলেনিয়াসে, কারণ আমরা জানি যে ডাব্লিউবিসিএসের যে মেন পরীক্ষা হলো 2023 সালের, সেখানে কিন্তু বহু প্রশ্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে এসেছিল। কারণ অনেক ছেলেপিলে যেহেতু পঞ্চবার্ষিকী ব্যাপারটা উঠে গেছে, প্ল্যান উঠে গেছে, ফলে অনেকে পড়ে না। কিন্তু বিগত পরীক্ষাতে মানে 1 মাস আগেই যে পরীক্ষাটা হয়ে গেছে সেখানেই দেখা গেছে যে 5 ইয়ার প্ল্যান থেকে বহু প্রশ্ন আসছে। ফলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটু দেখে রাখবেন। তাহলে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে ধারণাটা, কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছিল? অপশন এ রাশিয়া, অপশন বি আমেরিকা, অপশন সি কানাডা অ্যান্ড ডি জাপান। মনে রাখতে হবে এই 5 ইয়ার প্ল্যান, এই কনসেপ্টটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা এলাম 245 নম্বর প্রশ্ন এবং একটা কনসেপচুয়াল প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন। মায়োপিয়ার কারণটি হলো অপশন এ অক্ষিগোলকের সংকোচন, অক্ষিগোলকের প্রসারণ, সি অপটিক স্নায়ু শুকিয়ে যাওয়া অ্যান্ড ডি রেটিনার ত্রুটি। প্রশ্নটা একটু কনসেপচুয়াল এই কারণেই বলছি কারণ প্রথম অপশন দুটো বাদ দিয়ে বাকিগুলোও কিন্তু মায়োপিয়ার কারণ হতে পারে। কেন বলছি? আমরা জানি যে মায়োপিয়ার আসলে কি, আমরা জানি যে মায়োপিয়ার মানে হচ্ছে আপনি কাছে দেখতে পাবেন কিন্তু দূরের জিনিসটা দেখতে পাচ্ছেন না, সেটা হচ্ছে মায়োপিয়া। এই ধরনের প্রশ্ন আমরা আগে আসতো যে মায়োপিয়ার হলে কি হয়, কাছের জিনিস দেখা যায় না, দূরের জিনিস দেখা যায়। এবার এই যে মায়োপিয়া হচ্ছে, মায়োপিয়ার কারণটা কী হচ্ছে? কারণ মায়োপিয়া হচ্ছে অক্ষিগোলকের প্রসারণ, অর্থাৎ অক্ষিগোলকের প্রসারণের জন্য মায়োপিয়াটা হচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি না। সেই জন্য আমরা জানি যে অবতল লেন্স ব্যবহার করব। ফলে অভিসারী যেহেতু হবে সেহেতু আমরা দূরের জিনিসটা দেখতে পাবো, অভিসারী লেন্স হিসেবে কাজ করে, আমরা জানি যে অবতলটা। কিন্তু আরেকটা বিষয়, যারা একটু পড়াশোনা করেছেন বায়োলজি তারা বুঝতেই পারছেন যে মায়োপিয়ার সাথে কিন্তু অপটিক স্নায়ু শুকিয়ে যাওয়ারও কনসেপ্ট আছে। অর্থাৎ অপটিক স্নায়ু যদি শুকিয়ে যায়, যেটাকে আমরা বলি গ্লুকোমা বা অন্যান্য রোগ থাকে চোখের, সেক্ষেত্রেও কিন্তু দূরের জিনিস দেখা যায় না। ফলে এটা উত্তর হতে পারতে। ঠিক আরেক রকম ব্যাপার, সেটা রেটিনার যে সমস্যা থাকে, যারা রেটিনা স্পেশালিস্ট ডাক্তারকে দেখায় তাদের চোখ রেটিনার সমস্যা থাকার জন্য, তাদেরও মায়োপিয়ার সমস্যা থাকে, দূরে দেখতে পায় না। কিন্তু সেগুলো নর্মাল ক্ষেত্রে নয়, সেগুলো অবশ্যই আলাদা ব্যাপার, এক্সেপশনাল কেস। তাই এই দুটোকে আমরা উত্তর নেবো না। মেন যে কারণটা যে অক্ষিগোলকের প্রসার, অর্থাৎ যে ক্ষেত্রে, এবার আরেকটা বিষয় বলে রাখা ভালো, অপটিক স্নায়ু শুকিয়ে যাওয়া বা রেটিনা ত্রুটি থাকলে কিন্তু আপনার এই যে লেন্স, অবতল লেন্সের কথা বলছি, সেই অবতল লেন্স ব্যবহার করেও কিন্তু আপনি দূরের জিনিস দেখতে পাবেন না।
অর্থাৎ মায়োপিয়া যে রোগটা সেটাকে প্রতিকার করা যাবে না, কিন্তু যাদের মেনলি অক্ষগুলোকে প্রসারের জন্য যে ঘটনাটা ঘটেছে তারা কিন্তু অবতল লেন্স ব্যবহার করে মায়োপিয়ার যে সমস্যা তা দূর করতে পারবে, অর্থাৎ রাইট আনসার হবে অক্ষিগোলকের প্রসারণ। বাকি দুটো অপশন কিন্তু কোনোভাবে উত্তর হবে না, কারণ আমি বোঝালাম কেন হবে না। যদি না বুঝতে পারেন অবশ্যই ব্যাকে গিয়ে একবার দেখে নিন। যাই হোক, আজকে আমরা আলোচনা করলাম এই ধরনের কনসেপচুয়াল ভিডিও বা কোশ্চেন সেট বা চাকরি সংক্রান্ত ভিডিও বা অন্যান্য কোনো তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য